এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বয়সলিঙ্গ অনুপাত এবং তৎসম্বন্ধীয় বয়লিঙ্গ বা বয়সলিঙ্গ পিরামিড বা এইচ সেক্স রেশিও এবং এইচ সেক্স পিরামিড। আচ্ছা, প্রথমেই আমাদের এই এইচ সেক্স পিরামিড এটা সম্বন্ধে একটুখানি কাকে বলে বা সংজ্ঞাটা জেনে নেওয়া প্রয়োজন। যে লেখচিত্রর মাধ্যমে কোনো দেশ বা অঞ্চলের জনসাধারণের বয়স অনুসারে নারী পুরুষের জন্ম মৃত্যুর হার ও গঠন বিন্যাস প্রকাশ করা হয় তাকেই বলা হয়ে থাকে বয়স লিঙ্গ পিরামিড বা এইচ সেক্স পিরামিড। এবার এই ছবিটার দিকে যদি তাকাও তাহলে দেখতে পাবে যে তোমাদের যে এক্স অ্যাক্সিস যেটা রয়েছে বা এক্স অক্ষ, সেই এক্স অ্যাক্সিসের মধ্যে আমি পার্সেন্টেজ লিখেছি। কিসের পার্সেন্টেজ? এটা হচ্ছে পপুলেশন পার্সেন্টেজ। অর্থাৎ এক্স অ্যাক্সিসে থাকবে এই এটা অলরেডি তোমরা 11-এ আমরা জেনেছি, আমরা প্র্যাকটিক্যাল করতে গিয়ে জিওগ্রাফির, তবুও আমি বলে দিচ্ছি এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে আমাদের জনসংখ্যার পার্সেন্টেজ এবং ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে আমাদের বয়সের শ্রেণীবিভাগ। তাহলে সেখানে লেখা রয়েছে, দেখো বয়স লেখা রয়েছে বা বয়স কাঠামো সেটা লেখা রয়েছে, এবং দেখো উপরে লেখা রয়েছে একদিকে পুরুষ অর্থাৎ বাঁদিকে পুরুষ এবং মহিলা, ডান দিকে মহিলা। আসলে এই এইচ সিক্স পিরামিডের একটা সাধারণভাবে যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে বাঁদিকে পুরুষ জনসংখ্যাকে আঁকা হয়ে থাকে বারগ্রাফ, এবং ডান দিকে আমাদের মহিলা জনসংখ্যার গ্রাফ আঁকা হয়ে থাকে। এবং এইভাবে একটা নির্দিষ্ট একটা গ্রাফের মাধ্যমেই বয়স বিভাজিত হয়ে বিভাজনও দেখানো হচ্ছে, প্লাস হচ্ছে লিঙ্গ অর্থাৎ যে সে কী সেক্স তার, অর্থাৎ পুরুষ নাকি মহিলা, সেটাও কিন্তু দেখানো হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা গ্রাফ বা একটা পিরামিড বলা যেতে পারে, এই পিরামিডের মাধ্যমেই কিন্তু আমরা সেটাকে বা গ্রাফের মাধ্যমে আমরা কিন্তু বয়সের ভিত্তিতে বা এজের ভিত্তিতে বা অন্যভাবে যদি বলা যায় যে লিঙ্গের ভিত্তিতে বয়স অনুযায়ী বিভাজন আমরা দেখিয়ে দিতে পারি এবং আমরা তার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারবো। এবার এই বয়লিঙ্গ পিরামিডের যেটা সেটাকে আমরা মূলত 5টা ভাগে ভাগ করে থাকি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এবং টাইপ 5। এবার সেইটা নিয়ে একটুখানি আলোচনা আমাদের করতে হবে। এই বয়সলিঙ্গ পিরামিডের ক্ষেত্রে যেটা প্রথম শ্রেণীর পিরামিড তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ছবিতে, সেই ছবিতে দেখো যে সেখানে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে জন্মহার এবং মৃত্যুহার খুব বেশি প্রথম শ্রেণীর পিরামিডের ক্ষেত্রে, যার জন্য পিরামিডের ভূমি অত্যন্ত প্রশস্ত এবং শীর্ষটা হয় অতি সংকীর্ণ। সেই জন্য এটাকে বলা হয়ে থাকে তীক্ষ্ণ শীর্ষযুক্ত পিরামিড। ঠিক আছে, দেখো তোমরা নিচের দিকে দেখতে পাবে যে নিচ থেকে ওপরের দিকে কিভাবে উঠে গেছে। আমাদের যদি ওই সরলবর্গীয় অরণ্য যখন পড়েছিলাম তখন যে মোচাকৃতি অবস্থান আমরা দেখতে পেয়েছিলাম সরলবর্গীয় অরণ্যের পাইন গাছগুলো, যে যদি গাছের নিচ থেকে ওপরের দিকে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে সেটা একটা ত্রিভুজ আকৃতি বা সরু হয়ে গেছে ওপরের দিকে। সুতরাং এটা হচ্ছে তীক্ষ্ণ শীর্ষযুক্ত পিরামিড অর্থাৎ টাইপ 1 এইচ সেক্স পিরামিড। এই অবস্থা আমরা এর আগে আমরা জনসংখ্যা বিবর্তন মডেল আমরা পড়েছি, সেখানে আমরা দেখেছি যে প্রথম দিকে যেসব শিল্প বিপ্লবের আগে এবং যেসব দেশগুলোতে এইরকম পৃথিবীর সব দেশেই এরকম অবস্থা ছিল যে জন্মহার এবং মৃত্যুহার দুটোই অধিক ছিল, যার জন্য জনসংখ্যার স্বল্প বৃদ্ধি লক্ষ্য করা গেছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বর্তমানে এরকম অবস্থা
আমরা দেখতে পাচ্ছি H6 পিরামিডের ক্ষেত্রে। মালি, ইথিওপিয়া, রোয়ান্ডা, এইসব কিছু আফ্রিকার দেশগুলোতে। এবার হচ্ছে দ্বিতীয় শ্রেণীর পিরামিড। দ্বিতীয় শ্রেণীর পিরামিড অর্থাৎ টাইপ 2, এখানে আমরা দেখতে পাবো যে সকল দেশে জন্মহার খুব বেশি কিন্তু শিশু মৃত্যুর হার ক্রমশ কমছে, অর্থাৎ এই পিরামিডে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির পরিচায়ক এটা বলা যেতে পারে। এরকম অবস্থা, দ্বিতীয় পর্যায়ের অবস্থা আমরা যদি দেখতে পাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে যেখানে স্বাস্থ্য ব্যবস্থার, যেখানে স্বাস্থ্য পরিকাঠামো উন্নতর দিকে এগোচ্ছে বা ভালো হচ্ছে সেইখানে, অর্থাৎ অনেকটা ঠিক জনসংখ্যা বিবর্তন তত্ত্বের দ্বিতীয় পর্যায়ের মতন, এটা আমরা বলতেই পারি। এবং এই পর্যায়ে আমরা যেসব দেশগুলোকে পাবো, ব্রাজিল, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, এইসব দেশগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এখানে শিশু মৃত্যু আংশিক নিয়ন্ত্রিত হয় বলে যেটা হচ্ছে সেটা দেখো, 15 বছরের নিচে জনসংখ্যা খুব বেশি, শিশু মৃত্যু যেহেতু কম হচ্ছে, প্রথমেই যেটা বলেছি, ফলে নিচের দিকটা কিন্তু বেশি স্থূল, কিন্তু উপরের দিকটা কিন্তু সেটা কিন্তু কম। কারণ কি, শিশু মৃত্যু আংশিক হ্রাস পেলেও দারিদ্রতা রয়েছে, অপুষ্টিজনিত কারণ রয়েছে, যেটা ভারতে এখন খুব কম হলেও তবুও রয়েছে কিছু কিছু অঞ্চলে। ফলে প্রত্যাশিত আয়ুষ্কাল যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কম, বেশি হয় না। ফলে জনসংখ্যার গড় বয়স এই শ্রেণীতে কিন্তু কম। উন্নয়নশীল দেশগুলোতেই কিন্তু এই পরিকাঠামো, এই কাঠামো পিরামিড কিন্তু দেখতে পাওয়া যায়, অর্থাৎ টাইপ 2 টাইপের, টাইপ 2 যেটা রয়েছে সেইটার কিন্তু আমরা এই H6 পিরামিড দেখতে পাবো, যেটা আমি বললাম। এবং এই যে উন্নয়নশীল দেশগুলোতে আমরা কিন্তু এই প্রথম এবং দ্বিতীয় যে শ্রেণীর যে পিরামিডগুলো দেখলাম, অর্থাৎ টাইপ 1 এবং টাইপ 2, উন্নয়নশীল দেশগুলোতে এই রকম ধরনেরই পিরামিড মূলত আমরা লক্ষ্য করতে পারবো। আচ্ছা, এবার আমরা তৃতীয় পর্যায়ে চলে যাই। সেইখানে আমরা যদি লক্ষ্য করি, তাহলে তৃতীয় শ্রেণীর পিরামিড বা টাইপ 3 যেটা পিরামিড রয়েছে সেইটা যদি লক্ষ্য করি, তাহলে সেখানে কী রকম অবস্থা? সেখানে হচ্ছে যে সকল দেশে জন্মহার এবং মৃত্যু হার উভয়ই কম, এবং তৃতীয় শ্রেণীর পিরামিড এরা। এবং সেইখানে আমরা যদি জনসংখ্যা বিবর্তন তত্ত্বর সঙ্গে মিলিয়ে দেখি, তাহলে সেটা হচ্ছে তৃতীয় পর্যায়ে যেটা আমরা পেয়েছিলাম। এই পর্যায়ে যদি লক্ষ্য করে দেখো তাহলে পিরামিডটার দিকে, তাহলে নিচের দিকটা কিন্তু কিছুটা এবং ওপরের দিকটার সঙ্গে মাঝখানে কি হচ্ছে, মাঝখানটা বেশি স্ফীত, ফলে এর মধ্যভাগটাও উত্তল হয়, শীর্ষভাগটাও কিন্তু বেশ চওড়া। এরকম অবস্থা মূলত লক্ষ্য করা যেতে পারে যেগুলো উন্নত দেশ। এবার কেন হচ্ছে? এখানে আসলে যেটা হয় সেটা হচ্ছে, এই পিরামিডে কর্মী মানুষের জনসংখ্যা বেশি, অর্থাৎ এইখানে ডিপেন্ডেন্সি রেশিও কি, কেউ কারোর ওপরে যদি ডিপেন্ড হয়ে থাকে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে অনেক দেশে দেখতে পাওয়া যায় যেখানে বৃদ্ধ জনসংখ্যা বা যদি অনেকটা বেশি, তাহলে সেখানে দেখতে পাওয়া যাবে কি, সেখানে তারা যারা কর্মক্ষম, যে বৃদ্ধকালে তো কর্মক্ষমতা কমে যায়, সুতরাং কর্মক্ষম মানুষের ওপরে কিন্তু ডিপেন্ডেন্সিটা বেশি হয়ে যায়। ফলে ডিপেন্ডেন্ট হওয়ার জন্য এই ডিপেন্ডেন্সি রেশিও সেই সব দেশে কিন্তু বেশি হয়, কিন্তু এইখানে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষম মানুষ বা কর্মী মানুষের সংখ্যা এটা কিন্তু বেশি। ফলে যেটা হচ্ছে, ডিপেন্ডেন্সি রেশিও সেটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু কম। এবার আমরা এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে জনসংখ্যা বিবর্তনের, এটা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে কিছুটা আমরা বলতে পারি,
মূলত যেগুলো পশ্চিম ইউরোপের দেশ সেইগুলোতে কিন্তু আমরা দেখতে পাবো, জার্মানি, হল্যান্ড, ইংল্যান্ড। এবং এই তৃতীয় শ্রেণীর পিরামিডকে উত্তল শ্রেণীর পিরামিড বলা হয়ে থাকে, বা উত্তল আকৃতির পিরামিড আমরা কিন্তু বলবো। এবার হচ্ছে আমাদের চতুর্থ শ্রেণীর পর্যায়। আচ্ছা, চতুর্থ শ্রেণীর পর্যায়টাকে আমরা যদি আরও বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো, বা টাইপ 4 যেটা, সেটা হচ্ছে যে সকল দেশে জন্ম ও মৃত্যু হার দীর্ঘদিন ধরে কম থাকার পরে হঠাৎ করে জন্মহার কিন্তু আবার বাড়তে শুরু করেছে। এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর পিরামিড। এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অনেকটা ঘন্টা বা বেল শেপড, এই বেল শেপড আমরা দেখতে পাবো টাইপ 4 ক্ষেত্রে। এখানে অর্থাৎ জন্মহার মৃত্যুহার যেটা তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে দেখেছি যে দুটোই নিম্নমুখী, হঠাৎ করে জন্মহার আবার বাড়তে শুরু করেছে। ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা এই পিরামিডগুলো দেখতে অনেকটা হয়ে যায় ঘণ্টা আকৃতি বা বেল আকৃতি। উন্নত দেশসমূহে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে যে উন্নত এই দেশগুলো যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডা এরকম হয়ে থাকে, সেটা কি হচ্ছে, সেই উন্নত দেশসমূহে যদি উন্নয়নশীল দেশ থেকে মানুষ কর্মসংস্থান বা শিক্ষার সুযোগ গ্রহণ করার জন্য একটা কর্মক্ষম মানুষ বা কর্মক্ষম বয়সী মানুষ তারা যদি যায়, তাহলে এই রকম আকার দেখতে পাওয়া যায়। অর্থাৎ তারা গিয়ে দেখা গেল যে ওইখানেই সেটেল হচ্ছে এবং তার পরবর্তী প্রজন্ম সেখানেই জন্মগ্রহণ করছে। ফলে যেটা হয় সেটা জন্মহারটা অধিক বেড়ে যাবে। ফলে যেটা হবে যে পিরামিডের আগের যে তৃতীয় পর্যায় যেখানে জন্মহারটা কম ছিল, অর্থাৎ নিচের দিকটাও কিছুটা সরু ছিল, এটা কিন্তু এক্ষেত্রে দেখা যাবে যে জন্মহার এবং মৃত্যুহার উভয়ই কম, কিন্তু হঠাৎ করে জন্মসংখ্যা বেড়ে যাচ্ছে, অর্থাৎ নিচের দিকটা কিছুটা স্ফীত। এটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে চতুর্থ পর্যায়ে যেটা। তাহলে এই ক্ষেত্রে যেটা হয় সেজন্য ঘণ্টাকৃতি, অর্থাৎ মাঝখানটা উত্তল, আস্তে আস্তে উপরের দিকটি শুরু হয়ে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে না, কিছুটা শুরু হয়ে যাচ্ছে, এবং নিচের দিকটাও কিন্তু চওড়া। অর্থাৎ নিচের দিকটা কেন চওড়া হচ্ছে, যেহেতু নিচের দিকটায় যদি দেখে থাকো তাহলে বয়স কিন্তু তখন জন্মগ্রহণ করছে। বয়সের কাঠামো নিচের দিকে কি থাকে, যে 0 থেকে উপরের দিকে যত যাবো তত কিন্তু বয়স কিন্তু ওয়াই অ্যাক্সিসে বাড়তে থাকবে, অর্থাৎ নিচের দিকে কম, উপরের দিকে বেশি মানে বয়স। সুতরাং সেক্ষেত্রে অটোমেটিক্যালি সেই যে জন্মহার সেই বয়সে সেটা কিন্তু বেশি, এই জন্ম নিচ্ছে যখন সেই সময়, ফলে নিচের দিকটা কিন্তু স্ফীত হয়ে যায়। আমরা যদি বেল দেখি বা কোনো যদি ঘন্টা দেখি তাহলে দেখতে পাবো যে সেই ঘন্টা বা বেল কিন্তু দেখতে অনেকটা নিচের দিকটা কিন্তু চওড়া হয়, মাঝখানটা উত্তল এবং উপরের দিকটা আস্তে আস্তে সরু হয়ে গেছে। সুতরাং ঠিক এটাই হচ্ছে বেল শেপ। এরকম মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডায় দেখতে পাওয়া যাবে। এটাও বলা যেতে পারে উন্নত দেশের ক্ষেত্রে। এবং শেষ হচ্ছে পঞ্চম শ্রেণীর অর্থাৎ টাইপ 5। এক্ষেত্রে যে সকল দেশে জন্মহার মৃত্যুহারের তুলনায় কম, সেখানে কিন্তু এই পিরামিডের অন্তর্গত। আবার বলছি, জন্মহার মৃত্যুহারের তুলনায় কম। আমরা যেটা জনসংখ্যা বিবর্তন তত্ত্বের পঞ্চম পর্যায়ে দেখেছিলাম, সেইখানে কিন্তু এরকম অবস্থা আমরা লক্ষ্য করতে পারবো। কোথায় কোথায় জাপান, ইতালি, সুইডেন, বেলজিয়াম, এইসব অঞ্চলে কিন্তু আমরা জাপানে, জার্মানিতে, ইতালিতে, সুইডেনে এইসব জায়গায় আমরা কিন্তু এই পিরামিড দেখতে পাবো। আচ্ছা, এই যে পঞ্চম শ্রেণীর, সেটা অনেকটা বলা হয়ে থাকে দেখতে ন্যাসপাতি আকৃতির। এবার কেন এরকম আমরা এইখানের ক্ষেত্রে যে জন্মহার মৃত্যুহারের তুলনায় কম, এক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা? আসলে এই সকল দেশে কিশোর কিশোরী, অর্থাৎ যারা কর্মক্ষম মানুষ, যারা সম্পদ সৃষ্টি করে, সেই তরুণের তুলনায় বয়স্ক মানুষের সংখ্যা বেশি। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই দেখতে পারো, যদি জনসংখ্যার তুলনায়
যদি মানে জনসংখ্যা কম, জন্মহার কম, মৃত্যুহার বেশি, সেখানে অটোমেটিক্যালি জনসংখ্যা বাড়ছে না, এটা বলা যেতেই পারে। অর্থাৎ জন্মহার বৃদ্ধি নেই। জন্মহার বৃদ্ধি না হলে যারা আগে থেকে জন্মেছিল বা ওখানে দেশে জন্মেছে বা তারা রয়েছে, তারা আস্তে আস্তে বৃদ্ধ হয়েছে। বৃদ্ধ হওয়ার ফলে কি, তাদের বয়স কাঠামোর তারা উপরের দিকে রয়েছে, ওয়াই অ্যাক্সিসের ওপরের দিকে, ফলে ওপরের দিকটা কি চওড়া বেশি। কিন্তু মাঝে, অর্থাৎ যে সময়কালটা কর্মক্ষম সময়, সেই সময়কালটায় কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু কম, বা নিচের দিকটাও কিন্তু যদি দেখতে পাওয়া যায়, সেটাও দেখতে পাওয়া যাবে। কিন্তু জনসংখ্যা যেহেতু বাড়ছে না, জন্মহার কম মৃত্যুহারের তুলনায়, সুতরাং সেই জন্য জন্মহারও নেই। ফলে যে কিশোর কিশোরী যারা কর্মক্ষম মানুষ, সেটাও নেই। ফলে মাঝখানটা কিন্তু সেরকমভাবে বলা যেতে পারে যে কমের মধ্যে। ফলে এই জায়গাটায় আমরা লক্ষ্য করে দেখব যে পঞ্চম পর্যায়ে যেখানে কর্মক্ষম মানুষ সেখানে কম, জন্মহার কম থাকার জন্মহার কম থাকার দরুন, এবং যত উপরের দিকে যাব তত স্ফীত হতে থাকছে, অর্থাৎ বয়স্ক জনসংখ্যা কিন্তু বেশি, কিশোর কিশোরীদের জনসংখ্যা কম যেহেতু জন্মহার কম, এবং বৃদ্ধ বা বয়স্ক মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। ফলে ডিপেন্ডেন্সি রেশিও কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অধিক, এটা বলা যেতে পারে। এখানে ভূমি অপেক্ষা শীর্ষ দেশের কিন্তু বিস্তৃতি অধিক এই পিরামিডের ক্ষেত্রে। ফলে একে দেখতে অনেকটা ন্যাসপাতির মতন এটা বলা চলে। এরকম ইতালিতে দেখতে পাওয়া যাবে, জাপানেও দেখতে পাওয়া যায়, সুইডেনেও দেখতে পাওয়া যায়। তবে জাপানের ক্ষেত্রে আমি এই জনসংখ্যা বিবর্তন তত্ত্বে বলেছি যে জাপানের ক্ষেত্রে এরকম অবস্থা বর্তমানে এসছে কিনা সেই নিয়ে দ্বিধা বিভক্ত অনেক জনসংখ্যাবিদরা। ইতালি বা সুইডেনে বা জার্মানিতে এরকম অবস্থা এসছে বলে ধরে নেওয়া হচ্ছে। সুতরাং এই গেল হচ্ছে আমাদের জনসংখ্যা পিরামিড, এথসেক্স পিরামিড, বয়োলিঙ্গ পিরামিড যে বিভাজন। এবার প্রথম যে দুটো টাইপ 1 এবং টাইপ 2 সেটা দেখতে পাওয়া যায় উন্নয়নশীল দেশে, যেখানে আমরা বলতে পারবো যে এই উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে সেইখানে আমরা জনসংখ্যার এই পিরামিড অনেকটা দেখতে কীরকম হয়, সমবাহু ত্রিভুজের মতন, বা প্রথম যেটা টাইপ 2 এবং টাইপ 1-এরটা কি অনেকটা হচ্ছে ধনুক আকৃতির মতন, এটা বলা যেতেই পারে। এবং উন্নত দেশের ক্ষেত্রে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর পিরামিডগুলো, অর্থাৎ টাইপ 3, টাইপ 4, টাইপ 5, যেখানে টাইপ 3 হচ্ছে উত্তল আকৃতি, টাইপ 4 হচ্ছে বেল আকৃতি বা ঘণ্টা আকৃতি, এবং টাইপ 5 হচ্ছে ন্যাসপাতি আকৃতি। তাহলে এই গেল হচ্ছে আমাদের জনসংখ্যা পিরামিড এবং উন্নত এবং উন্নয়নশীল দেশের মধ্যে একটা এই পিরামিডের যে বিভাজন সেটা আমরা আলোচনা করলাম।